ভারত বাংলাদেশ দু দেশের সম্পর্কের মাঝে কালো মেঘ জমেছে। ভারতের পক্ষ থেকে এই কালো মেঘ দূর করতে চাওয়া হয়েছে, বাংলাদেশও বলেছে কালো মেঘ দূর করতে হবে। ভারতের মিডিয়া এটাকে একটা প্রোপাগান্ডা হিসেবে নিল। যত রকমের অসত্য প্রোপাগান্ডা আছে, কারণ ভারতে একটি মন্দির ভাঙচুরের ছবি, সেটাকে গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের মন্দির ভাঙচুরের ছবি হিসেবে প্রচার করতে থাকলো। ভারতীয় আমেরিকান যারা আমেরিকা বা পৃথিবীর অন্য দেশে অবস্থান করছে, তারা বাংলাদেশ বিরোধী একটা প্রোপাগান্ডায় মেতে উঠলো যে এখানে হিন্দুরা নিপীড়িত হচ্ছে। ভারত এখন এসে সম্পর্কর অবস্থা ভালো করতে যাচ্ছে। এই সম্পর্ক ভালো রাখা দুই রাষ্ট্রের জন্যই বেনিফিশিয়াল। তাহলে এতদিন পর্যন্ত তারা এই বৈরী সম্পর্ক কেন মেনটেন করেছে? গতকাল সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফরে আসেন। হাসিনা সরকার পতনের পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন বিরাজমান, এটা কি এই সফরে কমবে? এই টানাপোড়েনের কারণই বা কি? এর দায় কার? কিভাবে এর থেকে আমরা উত্তরণ করতে পারি? এসব নিয়ে আজ আলোচনা করব স্টার ভিউজ রুমে। আপনাদের সাথে আছি আমি আদ্রিতা কবির। আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের সাবেক সহকর্মী এবং বর্তমানে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। ওয়েলকাম টু আওয়ার শো। আমরা সরাসরি মোদ্দা কথায় চলে যাই। কাল যে সফরটি হলো ভারতের পররাষ্ট্র সচিবের, এটা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য কি বয়ে আনতে পারে? ভারতের পররাষ্ট্র সচিবের সফর অন্য যে কোনো সময়ে হলে হয়তো এতটা আগ্রহের জায়গা থাকতো না, কিন্তু এখন এটা অত্যন্ত আগ্রহের একটা জায়গায় ছিল। সারা পৃথিবীর বিশেষ করে দক্ষিণ এশিয়ার সব মানুষের চোখ ছিল ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এবং সেই জায়গাটিতে এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনা সরকারের বিতাড়িত হবার পরে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা শীতল সম্পর্ক তৈরি হয়েছে। সেই শীতল সম্পর্কের জায়গাটা ক্রমান্বয়ে শীতল থেকে শীতলতর হচ্ছিল। এর কোনো আশার আলো দেখা যাচ্ছিল না। সেই আশার আলো যখন দেখা যাচ্ছিল না, সেরকম একটা সময়ে এই যে ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, এটা পূর্ব নির্ধারিত একটি সফর ছিল। মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের সঙ্গে, প্রতিনিয়তই তর্ক বিতর্ক, একে অপরের প্রতি দোষারোপ, এই জায়গাতে বিশেষ করে ভারতের পক্ষ থেকে। তো সেই দোষারোপের জায়গাটাতে ধারণা করা হচ্ছিল যে ভারতের পররাষ্ট্র সচিব সত্যি বাংলাদেশে আসবেন কিনা, বাংলাদেশ সফরে আসবেন কিনা, নাকি এই সফরটি ভারতের জায়গা থেকে বাতিল করে দেওয়া হয়। সেরকম একটা সময়ে কিছুটা অবাক করে পূর্ব নির্ধারিত সফরটি আরও একদিন এগিয়ে এটা ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন। এবং বাংলাদেশে এসে তিনি বাংলাদেশে তার যে কাউন্টারপার্টের সঙ্গে কথা বললেন, কথা বলার পরে যে প্রকাশ্যে যে ব্রিফিংটা করলেন, যে কথা বললেন, সেই কথার মধ্যে পুরোপুরিভাবে ইঙ্গিত আছে যে বাংলাদেশের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক ভারত রাখতে চায়। পূর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের যে উষ্ণ সম্পর্ক ছিল, সেটা ভারত আবার পুনরায় প্রতিষ্ঠা করতে চায়। এবং আরেকটা ইতিবাচক দিক, সাধারণত কূটনৈতিক জায়গাতে দেখা যায় যে সংকটটা থাকে, সেই সংকটটি কূটনৈতিক ভাষায় প্রকাশ করা হয় না, সেটাকে চাপা দিয়ে কৌশলে আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে, কোনো সমস্যা নাই, ইত্যাদি কথা বলা হয়। কিন্তু এই সম্পর্কে সেটা করা হয়নি। এই সম্পর্কে ভারতের পক্ষ থেকে খুব পরিষ্কার করে কিছু কথা বলা হয়েছে বাংলাদেশে। তার মধ্যে একটি জায়গা যে সংখ্যালঘুদের উপরে এখানে নির্যাতন বা সংখ্যালঘুদের নিরাপত্তা, এটা নিয়ে ভারত উদ্বিগ্ন। ভারত এখানে বাংলাদেশের কাছ থেকে সন্তোষজনক জবাব প্রত্যাশা করেছে। বাংলাদেশে বাস্তবে কী ঘটছে সেটা একটি ব্যাপার, কিন্তু ভারতের যে কনসার্ন সেটা ভারত বলেছে বাংলাদেশকে। আবার তার সেই কথাটা বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছেন, তার বাংলা করলে এরকম দাঁড়ায়, আমাদের গণমাধ্যম যে শিরোনাম করেছে যে ভারত বাংলাদেশ দু দেশের সম্পর্কের মাঝে কালো মেঘ জমেছে, কালো মেঘ তৈরি হয়েছে, এই কালো মেঘ দূর করতে হবে। ভারতের পক্ষ থেকে এই কালো মেঘ দূর করতে চাওয়া হয়েছে, বাংলাদেশও বলেছে কালো মেঘ দূর করতে হবে। অর্থাৎ এই যে কালো মেঘ বা শীতলতা বা কিছু সমস্যা সামনে আসা, এটা দুই দেশই স্বীকার করেছে। এখন এই দুই দেশ যেহেতু স্বীকার করেছে এবং দুই দেশের একে অপরের স্বার্থ সংশ্লিষ্ট কারণেই সম্পর্কটা ভালো রাখা দরকার, উভয়েরই স্বার্থ আছে, তো সেরকম একটা জায়গাতে ভারতের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশ সফর করে গেলেন, এবং তার পরিপ্রেক্ষিতে আমি গতকালকে থেকেই ভারতের গণমাধ্যমের সংবাদ লক্ষ্য করছিলাম।
ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে যে বিষোদ্গার করছে, ভারতের পররাষ্ট্র সচিবের আশা এবং তার বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় গণমাধ্যম এমন কোনো শব্দ খুঁজে পায়নি যে শব্দ দিয়ে পরিস্থিতিটাকে আবার একটু ক্রিটিক্যালি ব্যাখ্যা করা যায়। তার মানে হচ্ছে পররাষ্ট্র সচিবের সফরের এখন পর্যন্ত যা আমরা দেখছি, যা আমরা জানছি, পুরোটাইকেই ইতিবাচক বলা যায়। আবার বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে যে সমস্ত বিষয় বলার ছিল সেগুলো যেমন ভারত বাংলাদেশকে বলেছে, একই রকমভাবে বাংলাদেশের জায়গা থেকে যা বলার ছিল বাংলাদেশও তাকে সেটা বলেছেন, দুভয়েই শুনেছেন। অর্থাৎ মেঘ যেহেতু দুই পক্ষই কাটাতে চেয়েছেন, এবং আমরা বিশ্বাস করতে চাইব এই যে মেঘ কাটাতে চাওয়া হয়েছে, এই মেঘ কাটানোর জন্য তো কিছু কাজ করতে হবে, কিছু কাজ যে করতে হবে সেই কাজটি দুই পক্ষকেই করতে হবে, বিশেষ করে ভারতের বেশি করতে হবে। তো এখন আমরা আগামী দিনগুলোতে দেখতে চাইব যে সেই মেঘ কাটানোর জায়গাটাতে ভারত কি উদ্যোগ নিল, বাংলাদেশ কিভাবে সাড়া দিল। আপনার কথাতে যেটা উঠে এসেছে যে ভারত এখন এসে সম্পর্কর অবস্থা ভালো করতে যাচ্ছে, কিন্তু পূর্ববর্তীতে তারা পূর্বে তারা এটা কেন করেনি? তাদের এই অদূরদর্শিতার কারণ কি? যেহেতু আমরা পাশাপাশি রাষ্ট্র, এই সম্পর্ক ভালো রাখা দুই রাষ্ট্রের জন্যই বেনিফিশিয়াল, তাহলে এতদিন পর্যন্ত তারা এই বৈরী সম্পর্ক কেন মেনটেন করেছে? ভারতের পক্ষ থেকে যে আচরণটা করা হয়েছে বা এখনো পর্যন্ত করা হচ্ছে, এই সফরের পরে বা সফর চলাকালীন সরকারি ভাষ্য একরকম, আবার এখানে একটা বলা দরকার যে ভারতের কিন্তু সরকারি ভাষ্য একরকম, আর ভারতের বাইরে যে গণমাধ্যমের ভাষ্য বা রাজনীতিবিদদের যে ভাষ্য সেটা আবার সম্পূর্ণ আরেক রকম। সরকারের ভাষ্যটা যদি আমরা প্রথম থেকে দেখি তাহলে কিন্তু ইতিবাচকই সরকারি ভাষ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেছেন, শুভেচ্ছা জানিয়েছেন শপথ নেওয়ার পরপরই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশ বিষয়ে যে কূটনৈতিক ভাষায় কথা বলেছেন সেটা খুবই মার্জিত, এবং বাংলাদেশের প্রতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা, বাংলাদেশের যে সমস্যা চলছে সেটাকে অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে উল্লেখ করা, ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন। পররাষ্ট্র সচিব যে সফর করলেন সেখানে তিনি যা বললেন সেটাও ইতিবাচক দিক। এর বাইরে এখন বাংলাদেশের আপনার যে প্রশ্ন যে ভারতের পক্ষ থেকে তাহলে এমন করা হলো কেন, আসলে কি করা হলো, এখানে দুই তিনটি ঘটনা উল্লেখ করার মতো। দু তিনটি ঘটনার মধ্যে একটি ঘটনা ভারতের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের বলতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল। ভারত এখানে তার যে সমস্ত কর্মকাণ্ড, তার যা চাওয়া, তার যা পাওয়া, সেগুলো খুব সহজে শেখ হাসিনার মাধ্যমে এটা পেয়ে যেত। শেখ হাসিনা তাদের আস্থার সরকার ছিল। শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করেছে, ভারত সমর্থন করেছে। শেখ হাসিনা রাতে নির্বাচন করেছে, ভারত সেটাকে সমর্থন করেছে। এই যে সমর্থন করে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা, ভারত মনে করছিল যে শেখ হাসিনা অত্যন্ত পাওয়ারফুল ডিক্টেটর, তাকে টিকিয়ে রাখলেই তার স্বার্থ রক্ষিত হবে। ভারত হঠাৎ করে যখন দেখল যে শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিল, ভারতের বাংলাদেশে যে একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থান ছিল সেটা হঠাৎ করে থমকে গেছে। ভারত এই যে এত হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতন ঘটে গেল, এটা ভারতের না রাজনীতিবিদরা, না কূটনীতিকরা, না গোয়েন্দা সংস্থা কেউই বিষয়টা আঁচ করতে পারেননি। হঠাৎ করে তারা এই শোকটা ধারণ করতে পারলেন না মনে হলো। তার ফলে যেটা হলো যে সম্পর্কে এক ধরনের শীতলতা তৈরি হলো। ভারতের রাজনীতিবিদরা, ভারতের গণমাধ্যম, ভারত সরকারেরও নেপথ্যের ভূমিকা হয়ে গেল এমন যে তারা বিষয়টিকে আর রাজনৈতিক জায়গাতে রাখলো না। রাজনৈতিকভাবে তাদের এই বিজয়ী হতে না পারা, এটাকে তারা নিয়ে গেল ধর্মীয় জায়গায়। ধর্মীয় জায়গায় নিয়ে গেলে তারা যেটা বলতে চেষ্টা করলো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের শত শত হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে, এটা ভারত বলতে চাইল। শত শত হিন্দুদের হত্যা করা হচ্ছে, ভারত বলতে চাইল। বাস্তবে ঘটনাটা কি ঘটলো, ভারত সেটা বাস্তবে পর্যবেক্ষণ করলো না, ভারত সেটা বাস্তবে অনুসন্ধান করলো না যে বাস্তবে কি ঘটেছে। বাস্তবে কি ঘটেছে, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে শেখ হাসিনা সরকার, পুরো সরকার পালিয়ে গেছে। 5 আগস্ট থেকে 8 আগস্ট শপথ নেওয়ার মাঝে যে 3 দিন গেছে, এই 3 দিন কার্যত বাংলাদেশে কোনো সরকার ছিল না। শেখ হাসিনার ফ্যাসিজমের কারণে মানুষ যে বিক্ষুব্ধ ছিল, এই বিক্ষুব্ধ মানুষ শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, সমর্থকদের বাড়িতে হামলা করেছে। কিছু বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এখন ওই বাড়িঘরে আগুন দেয়া এবং ভাঙচুরের মধ্যে আওয়ামী লীগ নেতা বা আওয়ামী লীগ সমর্থক হিন্দুও ছিল।
আবার কিছু হিন্দু ছিল যারা হয়তো দল করেন না, কিন্তু তারপর এমনও কিছু হিন্দু বা সংখ্যালঘু সম্প্রদায় ছিল যাদের বাড়ি আক্রান্ত হয়েছে। একটা সংকটের সময় সবসময় যা হয় এটা হয়েছে। ওই 3 দিন মূলত এই আক্রমণটা হয়েছে। তারপরে এসে ছোটোখাটো 2-1টি ঘটনা ঘটেছে, কিন্তু সরকার অত্যন্ত তড়িৎ গতিতে ব্যবস্থা নেয়, সেটা আর ডালপালা মেলতে পারেনি। কিন্তু ভারত এটাকে স্বীকার করতে চাইল না। ভারত এটাকে অনবরত বলে যেতে চাইলো যে বাংলাদেশে নির্যাতন হচ্ছে। ভারতের মিডিয়া এটাকে একটা প্রোপাগান্ডা হিসেবে নিল। যত রকমের অসত্য প্রোপাগান্ডা আছে, কারণ ভারতে একটি মন্দির ভাঙচুরের ছবি, সেটাকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের মন্দির ভাঙচুরের ছবি হিসেবে প্রচার করতে থাকলো। ভারতে একটু গরুকে পেটানোর ছবি, সেটাকে বাংলাদেশের ছবি হিসেবে প্রচার করতে চাইলো। ভারতীয় আমেরিকান যারা আমেরিকা বা পৃথিবীর অন্য দেশে অবস্থান করছে, তারা বাংলাদেশ বিরোধী একটা প্রোপাগান্ডায় মেতে উঠলো যে এখানে হিন্দুরা নিপীড়িত হচ্ছে, এখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। তারা বলতে চাইলো বারবার করে যে শত শত হিন্দুকে হত্যা করা হচ্ছে। বাস্তবে যা ঘটছে না, কেউ জানতে চাইলো না যে বলে মন্দির ভাঙা হচ্ছে, বলে কোন মন্দির ভাঙা হচ্ছে, কোন জায়গার মন্দির ভাঙা হচ্ছে, কেউ সেটা বললো না। কিন্তু এই প্রোপাগান্ডাটা ভারতের পক্ষ থেকে চালিয়ে যেতে চাওয়া হলো। এই যে প্রোপাগান্ডা চালিয়ে যেতে চাওয়া হলো, এই প্রোপাগান্ডাটা মূলত ধর্মীয় জায়গায় এনে ভারত রাজনৈতিক জায়গাটা চাপা দিতে চাইলো, রাজনৈতিক পরাজয়ের জায়গাটা চাপা দিতে চাইলো। আর ভারতীয় গণমাধ্যম এই জায়গাটাতে সহায়তা করলো। আর সহায়তা করলো, ভারত আরেকটা কাজ যেটা করলো, সেটা শেখ হাসিনাকে দিয়ে কথা বলাতে শুরু করলো। বাংলাদেশ থেকে বিতাড়িত 1,500 মানুষের হত্যাকারী, গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে, বাংলাদেশের আর্থিক খাত লুটপাটকারী, বাংলাদেশের প্রশাসন, পুলিশ থেকে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু ধ্বংস করে দেয়া যে ব্যক্তি শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিল, এবং আশ্রয় না শুধু, তাকে দিয়ে কথা বলাতে শুরু করলো। অর্থাৎ শেখ হাসিনার কথা রাজনৈতিক পরাজয়কে চাপা দেওয়ার জন্য, সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে সামনে আনা, ভারতীয় গণমাধ্যম এই জায়গাটিতে প্রোপাগান্ডা করে বাংলাদেশ বিষয়ে একটা নেতিবাচক সংবাদ প্রচার করে সারা পৃথিবীর কাছে দেখাতে চাইল যে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, এটা সাধারণ ছাত্র জনতার গণঅভ্যুত্থান নয়, এটা হচ্ছে ভারত রূপ দিতে চাইল এটা একটা ইসলামিস্টদের গণঅভ্যুত্থান। ইসলামিস্টরা ক্ষমতা দখল করেছে, মৌলবাদীরা ক্ষমতা দখল করেছে, যা বাস্তবে সত্য নয়। ভারত এখনও সেই প্রোপাগান্ডা থেকে যে বের হয়ে গেছে সেটা নয়, এই প্রোপাগান্ডাটা ভারত চলছে। তো পররাষ্ট্র সচিব সফর করে গিয়ে বা সফরের পরে তিনি যে কথা বললেন আর ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডা, দুটো সম্পূর্ণ বিপরীত। এই বিপরীত প্রোপাগান্ডার জায়গা থেকে যদি ভারত বের হয়ে আসে, এখানে বাংলাদেশের করণীয় খুব কম। বাংলাদেশের করণীয় কম বলতে আমি বোঝাচ্ছি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয় নাই এটা যদি আমরা বলি তাহলে সেটা অসত্য কথা হবে। আক্রমণ হয়েছে, ওই 3 দিন আক্রমণ হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে সামান্য ছিটে ফোটা 2-1টা ঘটনা ঘটে থাকতে পারে বা ঘটেছে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কে থাকতে পারে, সংখ্যালঘু সম্প্রদায় তারা হয়তো মনে করতে পারে তাদের উপর আক্রমণ হতে পারে। এটা এই ভয় যে দূর হয়ে গেছে আমি সেটা বলছি না, কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন না, তাদেরকে কেউ মারছে না, তাদের মন্দির কেউ ভাঙছে না, তাদের বাড়ি কেউ দখল করছে না। সর্বশেষ সুনামগঞ্জের একটা বাজারে একটা ঘটনা ঘটেছিল, একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে কিছু বাজারের কিছু ঘর বাড়ি ভাঙচুর হয়েছিল, কিছু লুটপাট হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে যে এই ভাঙচুর এবং লুটপাট, সেখানে যেমন হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ছিল, মুসলিম সম্প্রদায়েরও ঘরবাড়ি ছিল। লুটপাট যারা করেছে তারা লুটপাটই করেছে, হিন্দুদের ঘরবাড়ি থেকে লুটপাট করছে এই কারণে করেনি। কিন্তু সেখানে কিন্তু পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কারণে কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অর্থাৎ ঘটনা ঘটছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এবং এই মুহূর্তে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বলেন, সাম্প্রদায়িক হামলা বলেন, সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ভাঙচুর বলেন, কোনো কিছুই নাই। বাংলাদেশ এটা মোকাবেলা করেছে। যে জায়গাটা আরেকটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে ইসকন নেতাকে আটকে রাখা হয়েছে, তার জামিন হচ্ছে না, তার পক্ষে আইনজীবীরা দাঁড়াচ্ছে না, সেখানে একটা মিশ্র অবস্থা তৈরি হয়েছে। যেহেতু ইসকন নেতাকে গ্রেপ্তার, তার পরিপ্রেক্ষিতে তাকে জেলে আদালতে আনতে যাওয়া, সেখানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ, সেই সংঘর্ষে একজন মুসলিম আইনজীবী হত্যা, সেই হত্যাকাণ্ডটা নিয়ে আবার ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা চালিয়েছে যে এই ইসকন নেতার আইনজীবী ছিলেন ইত্যাদি ইত্যাদি। একটা টেনশন বিরাজ করেছিল, যে কারণে ইসকন নেতার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর কারণে এটাকে 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ইসকন নেতা এখন কারাগারে আছে। এখন এই একটি জায়গা ছাড়া, কেউ যদি সুনির্দিষ্ট করে বলে একটি জায়গা ছাড়া বাংলাদেশের আর কোথাও ওই অর্থে তেমন কোনো টেনশন বিরাজ করছে না। অর্থাৎ বাংলাদেশের যা করার ছিল বাংলাদেশ তার ব্যবস্থা করেছে। এখন বাকিটা ভারতের গণমাধ্যমের চরিত্র পরিবর্তন করতে হবে। পরিবর্তন বলতে সত্য সংবাদ প্রকাশ করতে হবে। আর বাংলাদেশের গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সত্যটা তুলে ধরা।
ভারতীয় গণমাধ্যমকে কাউন্টার দেওয়ার দরকার নেই। ভারতীয় গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম প্রোপাগান্ডা চালাবে সেটা নয়। বাংলাদেশের গণমাধ্যম শুধু সত্য সংবাদটা প্রকাশ করবে। আর ভারতের গণমাধ্যমের কাছে জানতে চাইবে, তোমরা যে মন্দির ভাঙার কথা বলছো, কোন মন্দির ভেঙেছে? মানে আনন্দবাজার, এবিপি আনন্দর মতো একটা প্রথম সারির চ্যানেল, সেই চ্যানেলটির প্রোপাগান্ডা দেখলেও আমি বিস্মিত হই। বিজেপির সেখানকার একজন রাজনীতিবিদ আছেন, তিনি বলছেন বাংলাদেশ থেকে কলকাতায় দিকে 300 টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করবে দেখে। এখন ভারতের সমস্যাটা কি? ভারতের রাজনীতিবিদদের সমস্যা, তারা বাংলাদেশ বিষয়ে খোঁজখবর রাখে না, জানে না বাংলাদেশে যে টানা রিক্সা নাই, বাংলাদেশে যে কোনো টানা রিক্সা চলে না, এটা ভারতের রাজনীতিবিদরা জানেন না। আর কি পরিমাণ, এটা কি বলবো, কি পরিমাণ জ্ঞান বুদ্ধি কম থাকলে একজন মানুষ বলতে পারে যে 300 রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য? তো সামান্যতম জ্ঞান বুদ্ধি সুস্থ চিন্তা থাকলে এই ধরনের কথা বলার দরকার নাই। এই কথা ভারতের একজন প্রথম সারির রাজনীতিবিদ বলছেন, কলকাতার প্রথম সারির একটি চ্যানেল সেই সংবাদ প্রচার করছে, ফটোকাট করে প্রচার করছে, বাংলাদেশকে ট্যাগ করে সেটা প্রচার করছে। তো এই জিনিসগুলো ভারতের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। এই জায়গাটিতে ভারত এখন প্রশ্ন আসবে যে ভারতের গণমাধ্যমকে ভারত কি বলবে? বলবে গণমাধ্যম তো স্বাধীন। হ্যাঁ, গণমাধ্যম স্বাধীন, কিন্তু সরকারের জায়গা থেকে সঠিক সংবাদটা দিতে হবে। ভারতের গণমাধ্যম আরেকটা ক্রাইম করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হলো, আপনারা বাংলাদেশে আসেন, দেখে যান কোথায় কি হচ্ছে, যে কোনো জায়গায় যেতে পারবেন। অনেক ভারতীয় সাংবাদিক বাংলাদেশে এসেছে, তারা দেখেও গেছে, কিন্তু যারা যা দেখেছে তারা গিয়ে সেই সংবাদটা প্রচার করে নাই। খেয়াল করে দেখবেন, যারা চট্টগ্রাম অঞ্চল থেকে ঘুরে গেছে তারা চট্টগ্রাম অঞ্চলের এখনকার ছবি দেখাচ্ছে না, তারা চট্টগ্রাম অঞ্চলের ছবি দেখাচ্ছে 5 আগস্টের আগের শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যে নারকীয় বর্বরতা চালিয়েছে সেই ছবি দেখাচ্ছে। তারা এখনকার ছবি তারা দেখাচ্ছে না। তার মানে হচ্ছে তারা যা দেখে গেছেন সেই সংবাদটিও তারা প্রচার করছেন না। তো এটা বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলতার ক্ষেত্রে এটা একটা খুব বড়ভাবে ভূমিকা রাখছে। এবং ভারতীয় সরকারের দায়িত্ব হচ্ছে ওই ভারতীয় গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, আমি বলবো না, সঠিক তথ্য সরবরাহ করা। আপনার কথায় এটা উঠে এসেছে যে বাংলাদেশ সরকারের খুব কম জিনিস আছে এখানে করণীয়, কিন্তু যেহেতু ভারত সরকার এখানে এক স্টেপ এগিয়ে এসেছে সম্পর্কতে আরো উষ্ণতা আনতে, বাংলাদেশ সরকার যদি এই একইভাবে এই উষ্ণতা আনতে চায়, সেক্ষেত্রে তো বাংলাদেশ সরকারের কিছু সাবধানতার প্রয়োজন, যে আমরা যাতে সম্পর্ক শীতলতা দূর করতে গিয়ে কোনোভাবে আবার একই ট্র্যাপে না পড়ে যায়, যেভাবে আমরা আগেও ছিলাম, বিভিন্ন ধরনের লপসাইডেড বাণিজ্য চুক্তি বা তাদের গণমাধ্যমের উপর আমাদের নিয়ন্ত্রণ হারানো এবং কন্টিনিউয়াসলি প্রোপাগান্ডামূলক সংবাদ প্রচার হওয়া। তো কিভাবে বাংলাদেশ সরকার এটা ন্যাভিগেট করবে, যে এমন সব স্টেপ নেওয়া যেটা একই সাথে সম্পর্ক উষ্ণ করবে, কিন্তু যাতে আবার আমরা এক ধরনের বৈষম্যমূলক সম্পর্কের শিকার না হই? এটা কিন্তু বাংলাদেশ সরকার যে এক ধাপ এগোনোর পথে আছে, বা ভারত এগিয়ে এসেছে, বাংলাদেশ যে সেখানে সাড়া দিয়েছে, সেটি কিন্তু পররাষ্ট্র সচিবের মিটিংটি যদি আপনি, বৈঠকটা যদি আপনি লক্ষ্য করেন, সাধারণত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি হয়তো হওয়ারই কথা নয়। অন্য সময় যদি হতো তাহলে হয়তো প্রধান উপদেষ্টা বর্তমানে যে পরিমাণ ব্যস্ত সময় পার করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে হয়তো পররাষ্ট্র সচিবের বৈঠকটি হতো না। কিন্তু এত ব্যস্ততার মাঝেও প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক হয়েছে। অর্থাৎ কোথাও যাতে কোনো অপূর্ণতা না থাকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের পররাষ্ট্র সচিবের মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক বা উন্নয়ন করার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। এই আন্তরিক, এবং বাংলাদেশের পক্ষ থেকে এই মেসেজটিও দেয়া হয়েছে যে বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন করবে। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া হয়েছে ভারতে, সেটা নিয়ে বাংলাদেশের বড় আপত্তির জায়গা নয়। বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী ফেরত চাওয়া হবে। কিন্তু ভারতের পক্ষ থেকে শেখ হাসিনা যে উস্কানিমূলক বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন ভারতে অবস্থান করে, একজন গণহত্যা মামলার আসামি হিসেবে ভারতের জায়গা থেকে এটাও বন্ধ করতে হবে, এই মেসেজটিও ভারতকে দেয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়ার জায়গাটা আমি মনে করি ঠিক আছে। আর সতর্কতামূলক যে কথা বললেন, এই সতর্কতামূলক কথার জায়গাটাতে অনেক রকমের কনস্পিরেসি হবে, ষড়যন্ত্র হবে। সেই রকম কোনো ষড়যন্ত্রের দিকে যাতে বাংলাদেশ না যায়। আর সরকারের জায়গা থেকে হবে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে বারবার বসে আলোচনা করে সত্য সংবাদটা যাতে প্রকাশিত হয়। কোথাও কোনো সংবাদ নিয়ে ভারতীয় গণমাধ্যম বা অন্য যে কেউ যাতে এই অভিযোগ আনতে না পারে যে বাংলাদেশের গণমাধ্যম সঠিক সংবাদ প্রকাশ করছে না, বাংলাদেশের গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ করছে না। ভারতীয়রা যেটা বলার চেষ্টা করছে যে ভারতীয়দের চেয়ে বেশি শেখ হাসিনা বলার চেষ্টা করছে যে বাংলাদেশের গণমাধ্যমের উপরে ডক্টর ইউনূসের সরকার চাপ দিয়েছে, এই কারণে কেউ সত্য প্রকাশ করতে পারছে না, যা একেবারে শতভাগ অসত্য। এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যমের উপরে কোনো সরকারি কোনো চাপ নাই।
বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে যে কোনো সংবাদ প্রকাশ করতে পারে। গণমাধ্যমের দায়িত্ব হবে, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, গণমাধ্যমের দায়িত্ব হবে বাংলাদেশে যারা গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি সংবাদ প্রকাশ করা। একটি মন্দিরে যদি একটি ঢিলও দিয়ে থাকে কেউ, একটি ঢিল দিয়েছে এবং পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংবাদটি প্রকাশ করা। একটি প্রতিমা যদি ভাঙচুর করা হয়, তাহলে প্রতিমাটি ভাঙচুর করা হয়েছে সেই সংবাদও প্রকাশ করা হোক, পাশাপাশি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও প্রকাশ করা হোক। কোনো কারণে সংবাদ যদি প্রকাশ করা না হয়, তাহলে ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা চালানোর সুযোগ পাবে। এই জায়গাটিতে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে, সরকারের সতর্ক থাকা উচিত বলে আমিও মনে করি। ধন্যবাদ আপনাকে। জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো বিষয়ে সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ শুনতে চোখ রাখুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল, পত্রিকা, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।